স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের ঐক্য ধরে রাখতে কাজ করবেন, প্রত্যাশা মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের। যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন। আমরা আশা করব দেশ এবং জাতির প্রতি তার কাছ থেকে অন্তত কোনো ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না। তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন। গাইবান্ধার নদী ও জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। ধ্বংস হচ্ছে বিভিন্ন জাতের দেশি মাছ, ব্যাহত হচ্ছে প্রজনন। পানির মধ্যে যে ব্যাং, কুচিয়া, পোকা মাকড় যা আছে, শুধু মাছই নয়, সবকিছু ঢুকলে বাইরে পায়, মাছগুলো আর বেরোতে পারে, যার কারণে পোনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কলকাতার নিউ মার্কেট এলাকার অনেক আবাসিক হোটেল যেন মৃত্যু ফাঁদ। অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানকে চাপে ফেলতে এবার তেল বিক্রি ও মুদ্রা বিনিময়ের উপর বাধা সৃষ্টি করবে ওয়াশিংটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে টাইগাররা। ম্যাকাইতে খেলা শুরু হবে সকাল 6টায়। এবারে বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। একই সময় নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বঙ্গভবনের দরবার হল। শুক্রবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন দায়িত্ব গ্রহণের সাক্ষী হল এই স্থান। সন্ধ্যা 7:30টায় শুরু হয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শুরুতে বাজানো হয় জাতীয় সঙ্গীত। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে শপথ পাঠ শেষে শপথনামায় স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। এরপর উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানের অতিথির সারিতে ছিলেন। রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনের দরবার হলে শুরু হয় নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। মন্ত্রী হিসেবে শপথ নেন আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও শাসিং প্রো জেরি। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান। পরে প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার শপথ নেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2016 সাল থেকে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে যে মির্জা ফখরুলকে দেখেছে দেশ, আজ সে পরিচয়ের বাইরে গিয়ে নতুন করে যুক্ত হলো আরেকটি পরিচয়, সেটি হলো বাংলাদেশের রাষ্ট্রপতি। রাজনীতির মাঠ থেকে বঙ্গভবনের এই যাত্রায় সামনে এখন নতুন পরীক্ষা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি নিজেকে কতটা রাজনীতির পরিচয়ের বাইরে রাখতে পারেন, হয়ে উঠতে পারেন সবার রাষ্ট্রপতি। বঙ্গভবন থেকে শিউলি শবনম, দীপ্ত সংবাদ।
ঢাকা। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের জন্য কাজ করবেন। তিনি জাতির ঐক্য বজায় রাখবেন। মির্জা ফখরুলের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এমন প্রত্যাশার কথা জানান ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আজকে মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে চাই, সেই সাথে আমি আমার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পেরেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রেসিডেন্ট সাহেব যিনি হয়েছেন সকলের স্নেহধন্য, সৎ, যোগ্য মানুষ, ত্যাগী মানুষ, ওনার ব্যাপারে আমার মনে হয় সমস্ত জাতি ঐক্যবদ্ধ। ওনার প্রেসিডেন্টশিপ সবাই স্বাগত জানিয়েছে। তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন। যেহেতু তিনি পুড় খাওয়া মানুষ, আমরা আশা করব দেশ এবং জাতির প্রতি তার কাছ থেকে অন্তত কোনো ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না। তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতে খড়ি ছাত্র ইউনিয়নের মাধ্যমে। এরপর অনুপ্রাণিত হন মাওলানা ভাসানীর আদর্শে 1992 সালে যোগ দেন বিএনপিতে। এরই ধারাবাহিকতায় আজ তিনি দেশের 23তম রাষ্ট্রপতি। প্রতিকূল স্রোতে যিনি কখনো হাল ছাড়েননি, রাজপথের দীর্ঘ লড়াই, অসংখ্য মামলা আর দফায় দফায় কারাবরণ যাকে দমাতে পারেনি, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের সমকালীন রাজনীতির এক অন্যতম প্রধান কাণ্ডারি। রাজপথের লড়াকু সৈনিক, আপোষহীন নেতা ও বর্ণাঢ্য রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরই এখন দেশের নতুন অভিভাবক। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আসীন হলেন উত্তরবঙ্গের এই সজ্জন ব্যক্তিত্ব। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যোগ দেন শিক্ষকতায়। তবে 80-র দশকে শিক্ষকতা পেশা ছেড়ে পুরোদমে নামেন জনপ্রতিনিধিত্ব ও রাজনীতিতে। 1992 সালে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। ছাত্র ইউনিয়নের মাধ্যমে যার রাজনীতিতে হাতেখড়ি, সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন বিএনপির দীর্ঘ সময়ের বিশ্বস্ত অভিভাবক। মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মূলধারার রাজনীতিতে আগমন। উত্তরবঙ্গের এই রাজনীতিক 2001 সালে প্রথমবার সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে। 2009 সালে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এরপর 2011 সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান তিনি। শেখ হাসিনার শাসনামলে শত মামলার বোঝা, বারবার কারাবরণ আর শারীরিক অসুস্থতা সত্ত্বেও রাজপথ ছাড়েননি তিনি। রাজপথের লড়াকু এই নেতার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় গত 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা তীব্র রাজনৈতিক সংকটে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবনে খাদের কিনারে থাকা বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। রাজপথের উত্তাল মিছিল থেকে শুরু হওয়া যাত্রা আজ পূর্ণতা পেল বঙ্গভবনের সর্বোচ্চ আসনে। নতুন রাষ্ট্রপতির হাত ধরে দেশের গণতান্ত্রিক কাঠামো ও রাজনৈতিক সহনশীলতা আরও সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। রাষ্ট্রপতি হচ্ছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংবিধানে রাষ্ট্রপতিকে অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। তার নামে রাষ্ট্রের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়। তবে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি পদের আনুষ্ঠানিক গুরুত্ব যতটা, নির্বাহী ক্ষমতা ততটা নয়। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এর বাইরে রাষ্ট্রপতিকে প্রায় সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদ নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সাধারণত সেই দলের সংসদীয় দলের নেতাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে সরকার গঠন করতে পারবেন সে বিষয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে বাধ্য নন। সংবিধান তাকে ক্ষেত্রে স্বাধীন ক্ষমতা দিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন প্রধানমন্ত্রী। কোনো বিষয়ে মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করতে রাষ্ট্রপতি অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সুরক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং দিয়ে থাকলে কি পরামর্শ দিয়েছেন সে সম্পর্কে কোনো আদালত কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। রাষ্ট্রপতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো দণ্ড মওকুফ বা কমানোর ক্ষমতা। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতি মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতির পদটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো সাংবিধানিক দায়মুক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। কার্যকাল চলাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না এবং তাকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানাও জারি করা যায় না। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরও উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকেন। একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদের রাষ্ট্রপতি থাকতে পারেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মন্ত্রিসভায় যুক্ত হলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। তাদের কাছে সাধারণ মানুষ কি প্রত্যাশা করছে তা উঠে এসেছে দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথায়। তাদের কাছে আমাদের একটু প্রত্যাশা যে এই বাংলাদেশ যেন ভালোভাবে সুষ্ঠুভাবে চালাতে পারে। যেমন যারা মন্ত্রী হয়ে আসছে, সরকার যাদের বসাইছে আলহামদুলিল্লাহ ভালো, তারা যেন দেশের জন্য কাজ করে। দেশের জনগণ যারা গরিব আছে তারা যেন সুন্দর মতো কাজকাম করে খাইতে পারে। নিত্যপণ্যের দামটা কমাই দিলে আরো ভালো হবে। সাধারণ নাগরিকের একটা স্বাধীনতা আছে। আমরা এই জায়গায় বসে আছি, এই জায়গায় বসে থাকতে পারি না, কেউ আসে জুলুম করে, এইটা যেন না থাকে। দৈনিক 500 টাকা রুজি করে চলার মতো কোনো মানুষের কোনো অ্যাবিলিটি নাই। গরিবগুলোর দিকে মনে করেন ফলো করা রাখবো, এটাই কামনা তাদের কাছে। আমাদের জন্য ভালো কিছু করুক, দেশের জন্য ভালো কিছু করুক। যারা বেকার ছেলে আছে, শিক্ষিত, তারা যে চাকরি পাক। যারা যে কারেন্টের সমস্যা এগুলা শেষ হোক, গ্যাসের সমস্যা এগুলা শেষ হোক। দেশের একটা শৃঙ্খলা, ডিসিপ্লিন যেটা বলে এটা বজায় থাকে যেন। চাওয়ার তো অনেক কিছুই আছে, হ্যাঁ। যদি মনে করেন আমাদের দেশ যাতে সুন্দরভাবে চলে, হ্যাঁ, দেশের মানুষ, গরিব দুঃখী মানুষ যাতে খাইয়া পড়ে বাঁচতে পারে, হ্যাঁ, তাদের কাছে আমরা এটা আশা করি। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, মানুষের জন্য কাজ করা এবং রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তার সফল মেয়াদের সূচনা করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য এবং সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। জুমার নামাজের পর কবর জিয়ারত শেষে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। এর আগে বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রম আইন 2026-এর পূর্ণ বাস্তবায়ন, গণতান্ত্রিক শ্রমবিধি প্রণয়ন এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সব দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, শতাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করা এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাসলিমা আখতার বলেন, সারা দেশে শতাধিক পোশাক কারখানা বন্ধ থাকায় 4000-এরও বেশি শ্রমিক কর্মহীন হয়েছেন। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নিরবিচ্ছিন্নভাবে যাতে সরবরাহ হয়, সকল কারখানায় শ্রমিক ছাঁটাই যাতে বন্ধ হয় সেই ঘোষণা যাতে আসে, মজুরি বোর্ড যাতে গঠিত হয়, দ্রুত মজুরি বোর্ড গঠনের ঘোষণা যাতে আসে,
এবং সকল জায়গায় শ্রমিকরা যাতে তাদের শ্রম আইনের যে বাস্তবায়ন সেটা পূর্ণাঙ্গভাবে পায়। আমের মৌসুম প্রায় শেষ, তবুও রাজশাহীর হাটগুলোতে এখনও চলছে আম বেচাকেনা। বাজারে মিলছে আশিনা, গৌরমতি ও কাটিমন সহ বিভিন্ন জাতের আম, কিন্তু সরবরাহ কমে আসায় বেড়েছে দাম। আমের মৌসুম শেষ হলেও রাজশাহীর বানেশ্বর বাজারে চলছে আমের কেনাবেচা। দূর দূরান্ত থেকে আম বিক্রয় করতে আসছেন ক্রেতারা। বর্তমান বাজারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গৌরমতি আম, এর পাশাপাশি রয়েছে কাটিমন সহ আশিনা ও অন্যান্য জাতের আম। তবে মৌসুম যত শেষের দিকে এগোচ্ছে ততই কমছে আমের সরবরাহ, আর এর প্রভাব পড়ছে দামে। এখন আমরা বিক্রি করছি মূলত যে গৌরমতি আমটা আছে, গৌরমতি 6,500 থেকে 6,700 টাকা। আইসনি আছে, গৌরমতি আছে, কাটিমন আছে। তবে কাটিমন বিক্রি হচ্ছে আপনার 5,500 টাকা মন। আমের দাম অনেক বৃদ্ধি হওয়ার কারণে ক্রেতা খুবই কম। আম কিনলাম 80 কেজি, এখন তো ডাল সিজন, আমের দামটা একটু বেশি। দেখলাম, খালাম, ভালো লাগলো, আমটা ভালো, ওই জন্য আমি নিলাম 10 কেজি। তবে অন্যান্য জাতের আম কমে আসায় দাম তুলনামূলক সবগুলো একটু বেশি। এ বিষয়ে জানবো এখানকার আড়তদারের কাছ থেকে। গৌরমতি আমের দামটা আপনার 6 থেকে 6,500 টাকা মন, আর কাটিমন আপনার হচ্ছে প্যাকেটটা যাচ্ছে 6 থেকে 6,500, আর খোলাটা ওটা হচ্ছে 5 থেকে 5,500 টাকা মন যাচ্ছে। কৃষকরা এই দুটো আম উৎপাদন করে খুবই খুশি হয়েছে, লাভবান হয়েছে, এবং তারা বলছে যে এই দুটো আম তারা ভবিষ্যতে আরও করবে এবং আমের মৌসুমটা যাতে আরও দীর্ঘায়িত করা যায় সেই ব্যাপারে তারা কাজ করবে। শেষ ভাগের এই সময়ে বাজারে যতই আমের সরবরাহ কমছে ততই বাড়ছে আমের দাম। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। গাইবান্ধার নদী ও বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। ওই জাল দিয়ে শিকারের কারণে দেশি বিভিন্ন মাছ ধ্বংস এবং জলজ প্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগের অভিযানেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার। গাইবান্ধার খাল, বিল এবং নদীগুলোতে ঠিক এভাবেই অবাধে চায়না দুয়ারি জালের ছড়াছড়ি। এই জালের ফলে খাল বিলগুলো থেকে দেশি প্রজাতির ট্যাংরা, শিং, কই, মাগুর থেকে শুরু করে সকল প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এটি হচ্ছে সেই চায়না দুয়ারি জাল। এই চারকানা ঘরের ভিতরে একটি করে পাড়া অথবা ফাঁদ রয়েছে মাছ প্রবেশ করার জন্য। এই ফাঁদ দিয়ে মাছ একবার প্রবেশ করলে বা কোনো জলজ প্রাণী প্রবেশ করলে সেটি আসলে বের হওয়ার উপায় থাকে না, যার কারণে মূলত এই জালটি নিষিদ্ধ এবং ক্ষতিকর হিসাবে সবার কাছে পরিচিত। জাল এটা খুব ক্ষতিকর, ছোট মাছের পোনা বাইরে হতে পারে না, মাছ বড় হয় না, আমাদের মাছ পাওয়া যায় না। চায়না জালের মধ্যে পড়লে এই মাছগুলো আর বের হতে পারে না, যার কারণে পোনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেশি মাছ আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে। পানির মধ্যে যে ব্যাং, কুচিয়া, পোকা মাকড় যা আছে, শুধু মাছই নয়, সবকিছু ঢুকলে বাইরে পায় না। চায়না দুয়ারি জালের ব্যবহার যারা করছেন তারা স্থানীয় বাসিন্দার এবং পেশায় অনেকেই জেলে। জাল দেওয়া হোক, চায়না জাল হোক, ছুসি জাল হোক, কারেন্ট জাল হোক, এটা যে মাছ মারি আমাদের পেটের দায়ের জন্য। এখন এটার জন্য যদি বাধা আসে সেটা তো আমাদের আর করার কিছুই নেই। গাইবান্ধার 7 উপজেলার বিভিন্ন জায়গার খাল এবং নদী নালাতে মৎস্য অধিদপ্তর এই ক্ষতিকর জাল দমনের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও এই জাল দমনে কিন্তু অনেক সময় ব্যর্থ হচ্ছেন। চায়না দুয়ারি জালটা এটা বাংলাদেশে স্প্রেড হয়ে গেছে, তো এটা সরকার প্রজ্ঞাপন করে নিষেধ করেছে এবং এই নিষিদ্ধ জালটা মানুষ ইউজ করতেছে কারণ এটাতে মাছ ধরা খুব সহজ। নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে, মোবাইল কোর্ট চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা না হলে আগামীর দিনগুলোতে জলজ জীববৈচিত্র্যে ব্যাপক হুমকির সম্মুখীন হবে। তাই দ্রুত সময়ের মধ্যে এই জালের ব্যবহার বন্ধের ব্যাপারে কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। এবার আরো কিছু খবর নিয়ে থাকছে সংবাদ সংক্ষেপ। রাজধানীর যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরার পর এবার ড্রোন সার্ভেলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ডিএমপি। পরীক্ষামূলকভাবে একটি ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজট প্রবণ এলাকা পর্যবেক্ষণ করা হবে।
এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে শুরু হয়েছে, চলবে 27 আগস্ট পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। রাজবাড়ী জেলায় সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই দেওয়ার ঘটনায় কণিকা রানী নামে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার কণিকা রানীর বালিয়াকান্দির বাঘুটিয়া গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। কুষ্টিয়ার দৌলতপুরে বৌভাত অনুষ্ঠানের আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাত 2টার দিকে প্যান্ডেলের ফ্যান সরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বরের নাম বাপ্পি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। ইরানে দীর্ঘ 6 মাসের সংঘাত আর সামরিক অচলাবস্থার আটকে থাকার পর এবার যুদ্ধের কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানকে চাপে ফেলতে অর্থনীতিকে লক্ষ্য করেছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নাম দিয়েছেন ইকোনমিক ডি-ডে। ইরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করাই যার মূল লক্ষ্য। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী ইরানের তেল বিক্রি, মুদ্রা বিনিময়, বিভিন্ন কোম্পানি ও জাহাজ নিবন্ধন সহ অর্থনীতি সচল রাখার সম্ভাব্য পথগুলো বন্ধের চেষ্টা করবে ওয়াশিংটন। শুধু ইরানই নয়, দেশটিকে অর্থনৈতিকভাবে সহায়তা করা অন্যান্য দেশকেও সতর্ক করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানকে সহায়তা করলে বন্ধু বা প্রতিপক্ষ কাউকেই ছাড় দেওয়া হবে না। এতে ইরানের বড় জ্বালানি ক্রেতা চীন ও ভারত চাপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ওয়াশিংটনের হুমকিতে নতি স্বীকার করেনি তেহরান। এই পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা মোকাবেলায় অভ্যস্ত ইরানের ওপর নতুন চাপ কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তারা বলছেন, এতে বরং যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে টানাপোড়েন ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশের কথা রয়েছে। এখন প্রশ্ন, ইকোনমিক ডি-ডে কি সামরিক অচলাবস্থা ভাঙবে নাকি আরও বড় অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে বিশ্ব অর্থনীতিকে? সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের প্রাণহানির ঘটনায় উঠে আসছে অনিয়মের চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে নিউ মার্কেট এলাকার অনেক আবাসিক হোটেলই চাকচিক্যের আড়ালে এক একটি মৃত্যু ফাঁদ। এর জন্য তৃণমূল কংগ্রেসের শাসনামলের অনিয়মকে দায়ী করছে পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার। কলকাতার বেশিরভাগ হোটেলে যেন এক একটি মৃত্যু ফাঁদ। বাইরে নজরকাড়া চাকচিক্য থাকলেও ভেতরকার ঝুঁকিপূর্ণ পরিবেশ পর্যটকদের নিয়ে যাচ্ছে এক মর্মান্তিক পরিণতির দিকে। বুধবার গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুর সহ কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ 7 বাংলাদেশি প্রাণ হারান। এছাড়া ভারতীয় নাগরিক মারা গেছেন আরও 2 জন। হৃদয় বিদারক এই ঘটনার পর সামনে আসতে থাকে কলকাতার হোটেলগুলোর নানা অনিয়মের সব চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, কলকাতার নিউ মার্কেট এলাকায় ছোট বড় মিলিয়ে 1000-এর বেশি আবাসিক হোটেল রয়েছে। অভিযোগ উঠেছে, বেশিরভাগ হোটেলের বাইরে ঝলমলে সাজসজ্জা থাকলেও ভেতরে নিরাপত্তার ভয়াবহ ঘাটতি রয়েছে। অধিকাংশ হোটেলেরই নেই ফায়ার লাইসেন্স ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। এছাড়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযুক্ত আছেই, আর জরুরি বহির্গমন পথও নেই অনেক হোটেলে। ফলে অগ্নিকাণ্ড সহ জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনাস্থল থেকে মানুষকে বের করে আনা খুবই কঠিন। নিয়মের তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে এসব হোটেলগুলো কিভাবে ব্যবসা পরিচালনা করে আসছে এবং প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। কারণ 19 আগস্টের রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হোটেলটিতে 7 বাংলাদেশি সহ 9 জন মারা গেছেন, সেই হোটেলটিও গড়ে উঠেছিল একটি আবাসিক ভবনে। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফলে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে হোটেলেই তাদের মৃত্যু হয়। এত অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও হোটেলটি কিভাবে ট্রেড লাইসেন্স পেয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর 2 रूम के रूम में 4-5 रूम के गेस्ट हाउस बना दी गई, ना तो प्रॉपर फायर के लाइसेंस है। গত 15 বছরের শাসনামলে তৃণমূল কংগ্রেস কতটা অনিয়ম ও অবহেলা করেছে তার বাস্তব চিত্র এই দুর্ঘটনার মধ্য দিয়ে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করে মৃত্যুফাদের মতো ভবনে গেস্ট হাউস ও আবাসিক হোটেল ব্যবসা পরিচালিত হয়ে আসছে বলেও অভিযোগ তুলেছেন অনেক সাধারণ মানুষ।
এমন পরিস্থিতিতে কলকাতায় অবৈধভাবে গড়ে ওঠা হোটেল ও গেস্ট হাউস চিহ্নিত করতে অভিযানে নেমেছে প্রশাসন। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় এর মধ্যে কলকাতার 16টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আরও 13টি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। মৃত্যুফাঁদের মতো গড়ে ওঠা এসব হোটেল বন্ধে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে নতুন অধ্যায় রচনা করেছে বাংলাদেশ দল। এবার তাদের মিশন ম্যাকাই টেস্ট। আগামীকাল খেলা শুরু সকাল 6টায়। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্ট জয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনার নতুন দরজা খুলেছে। র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলকে হারানোটাই টাইগারদের বড় অর্জন। এটি বাংলাদেশ দলকে আরও এগিয়ে নিয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরমেন্স মারাটাই হলো যে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা স্টেটমেন্ট দেওয়া, একটা বিবৃতি দেওয়া, নিজের পারফরমেন্সটাকে একেবারে মানে এনহ্যান্স করার যে একটা বিষয় থাকে বা নিজেকে একটা মেলে ধরার যে একটা বিষয় থাকে সেটা ওই মানে করার সুযোগটা এখানে থাকে। যেমন ধরুন যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতেছে, এখন দেখবেন যে শুধুমাত্র ক্রিকেট বিশ্বের না, আপনি পুরো পৃথিবীর যত স্পোর্টস এরিনা রয়েছে সবগুলো স্পোর্টসে কিন্তু এখন বাংলাদেশের এই জয়টাকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, কারণ দলটা ছিল অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখনই আপনি ভালো পারফরমেন্স করবেন তখন এমনিতেই আপনাকে কিন্তু পুরো বিশ্বের নজর বা ফোকাস কিন্তু আপনার উপর চলে আসবে। ডারউইন টেস্টে তানজিদ সেঞ্চুরি করলেও জয়ের মূল নায়ক ছিলেন পেসার হাসান মাহমুদ। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। একাই নেন 6 উইকেট। দ্বিতীয় ম্যাচেও দলের ট্রাম্প কার্ড হিসেবে থাকছেন তিনি। কোনো একজনকে যদি বিশ্রামও দেয় টিম ম্যানেজমেন্ট অন্তত আমি অবাক হব না। তবে হাসান মাহমুদ বিশ্রাম পাচ্ছেন না। তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই সিরিজে তিনি সেরা আপনার পেস বোলার। এত সুন্দর পারফরমেন্সের পর নিশ্চয়ই তাকে পরের ম্যাচেও তিনি বাংলাদেশ দলের অন্তত পেস বোলিংয়ে একটা ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন, কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন যে ডারউইন টেস্টে যেটা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি আতঙ্কে ছিল যতবার আপনার হাসান মাহমুদ বোলিংয়ে এসেছেন। সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেললেও টেস্ট খেলার সুযোগ হয়নি। এই সফরে যারা খেলছেন তারা সৌভাগ্যবান বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এই দলের যারা খেলার সুযোগটা পেয়েছেন, যারা ভালো পারফর্ম করতে পেরেছেন, তারা খুবই লাকি, তারা খুবই সৌভাগ্যবান এবং সেই সৌভাগ্য এই ম্যাচে জিতে তারা সেই সৌভাগ্যটার পরশে আরেকটু বাড়িয়ে নিয়েছেন, কোনো সন্দেহ নেই। সামনে আরেকটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচেও যদি তারা ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে বলা যেতে পারে যে দে উইল কাম ব্যাক উইথ হোল, অর্থাৎ তারা সব কিছু নিয়েই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে পেরেছেন। 22 আগস্ট ম্যাকায়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। জাতীয় কোচ তৈরির লক্ষ্যে বাংলাদেশ রাগবি ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে 2 দিনব্যাপী রাগবি একাডেমি প্রশিক্ষণ কোর্স 2026। শুক্রবার ফেডারেশনের নিজস্ব রুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থার সভাপতি মোহাম্মদ রিয়াজুল আলিম। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান। দেশের 8টি বিভাগে নিবন্ধিত ফুটবল একাডেমিগুলোকে রাগবি ফেডারেশনের সাথে যুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। কোর্সটি পরিচালনা করছেন এশিয়া রাগবির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার মাহফিজুল ইসলাম। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের ঐক্য ধরে রাখতে কাজ করবেন, প্রত্যাশা মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের। যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন। আমরা আশা করব দেশ এবং জাতির প্রতি তার কাছ থেকে অন্তত কোনো ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না। তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন। গাইবান্ধার নদী ও জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। ধ্বংস হচ্ছে বিভিন্ন জাতের দেশি মাছ, ব্যাহত হচ্ছে প্রজনন। পানির মধ্যে যে ব্যাং, কুচিয়া, পোকা মাকড় যা আছে, শুধু মাছই নয় সবকিছু ঢুকলে বাইরের পায়, মাছগুলো আর বেরোতে পারে, যার কারণে পোনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কলকাতার নিউ মার্কেট এলাকার অনেক আবাসিক হোটেল যেন মৃত্যু ফাঁদ। অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশির মৃত্যুর ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানকে চাপে ফেলতে এবার তেল বিক্রি ও মুদ্রা বিনিময়ের উপর বাধা সৃষ্টি করবে ওয়াশিংটন। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে টাইগাররা। ম্যাকাইতে খেলা শুরু হবে সকাল 6টায়। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।